A6 আসেন। A6 এর মধ্যে আমার ইউনি জাংশন ট্রানজিস্টর, প্রথমে হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টরটা কীভাবে কাজ করে সেটা আমার বুঝতে হবে। তারপরে হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টরটা আমরা কীভাবে রিল্যাক্সেশন অসিলেটর হিসেবে ব্যবহার করি সেটা আমার জানতে হবে। তো ইউনি জাংশন ট্রানজিস্টরটাকে কেন ইউনি জাংশন বলা হয়, মানে বলা হয় কারণটা হচ্ছে এটার মধ্যে একটা জাংশনই থাকে। নর্মাল একটা ট্রানজিস্টরে কয়টা জাংশন থাকে? এই একটা ট্রানজিস্টরের মধ্যে দুইটা জাংশন থাকে। যদি পিএনপি ট্রানজিস্টর হয়, পিএনপি ট্রানজিস্টর হয় বা এনপিএন ট্রানজিস্টর হয়, তাহলে দুইটা জাংশন থাকে। কিন্তু এই জায়গাটা কি একটা জাংশন থাকে। এই যে একটা পি আর হচ্ছে এই পুরাটা হচ্ছে এন, এই পুরাটা হচ্ছে এন, একটা পি আর এন, একটা ট্রানজিস্টর থাকে, একটা জাংশন থাকে। এই কারণে ইউনি জাংশন বলা হয়। তাহলে ট্রানজিস্টর কেন বলা হয়? ট্রানজিস্টর বলা হয় হচ্ছে এটার যেরকম তিনটা টার্মিনাল ছিল, এই একটা টার্মিনাল, একটা টার্মিনাল, তিনটা টার্মিনাল ছিল, ঠিক এটারও তিনটা টার্মিনাল আছে। একটা হচ্ছে বেজ 2, আরেকটা হচ্ছে বেজ 1, আরেকটা হচ্ছে ইমিটার। এই কারণে একে কী বলা হয়? ট্রানজিস্টর বলা হয়। এখন কথা হলো আপনার যখন আপনি কী করবেন, বেজ 1 এবং বেজ 2 এর মধ্যে ভোল্টেজ দিতেছেন, কী পরিমাণ সাপ্লাই ভোল্টেজ দিতেছেন? জিবি 5 ভোল্ট পরিমাণ ধরেন আপনি সাপ্লাই ভোল্টেজ দিতেছেন, কিন্তু আপনি ইমিটার এবং বেজ 1-এর মধ্যে কোনো ভোল্টেজ দিতেছেন না। তখন কোনো ভোল্টেজ দিতেছেন না। যখন আপনি ভিভি এর মধ্যে ভোল্টেজ দিবেন, তখন কী হইতেছে? এদিকে 5 ভোল্টেজ তৈরি হইতেছে, এদিকে 5 ভোল্ট তৈরি হইতেছে। এখন আপনি আসেন ভিতরের যে স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে পি। এই পিটা হচ্ছে অনেক হেভিলি ডোপড। এই যে পি ট্রানজিস্টরটা, এই যে পি ইয়াটা আছে, পি মানে পি টাইপ ম্যাটেরিয়ালটা আছে, সেটা হচ্ছে অনেকটা হেভিলি ডোপড। হ্যাঁ, আর এন টাইপ যে ম্যাটেরিয়ালটা আছে, এই এন টাইপটা অনেকটা লাইটলি ডোপটেড, অনেকটা কম তার ইয়ে থাকে। মানে কম মানে হচ্ছে তার চার্জ ক্যারিয়ার, এই জায়গায় চার্জ ক্যারিয়ার কম থাকে। আর পি টাইপ হেভিলি ডোপটেড মানে কি, এই জায়গায় চার্জ ক্যারিয়ার বেশি থাকে, এটাই হচ্ছে এই জায়গার ইয়ে। এখন কত হচ্ছে আপনি খেয়াল করেন, যখন এই জায়গায় 5 ভোল্ট আপনি 5 ভোল্ট দিচ্ছেন, এই জায়গায় নেগেটিভ দিচ্ছেন, মানে যেদিকে যে নেগেটিভ 5 ভোল্ট তৈরি হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে 5 ভোল্ট দিচ্ছেন, এদিকেও কিন্তু আপনি ভোল্টেজ দিচ্ছেন, দুইটাই কিন্তু এনের সাথে লাগানো। এই 5 ভোল্ট দিচ্ছেন, এই জায়গায় 5 ভোল্ট, আর হচ্ছে কি এই জায়গায় হচ্ছে 5 ভোল্ট। কারণ যখন দেখেন এই জায়গায় যখন 5 ভোল্ট দিচ্ছেন, তখন দেন আপনি ইমিটারের মধ্যে কোনো ভোল্টেজ দিচ্ছেন, ইমিটারের মধ্যে কোনো কিন্তু ভোল্টেজ দেন নাই। তার মানে কি হচ্ছে, এই জায়গায় 0 ভোল্ট আর এই জায়গায় 5 ভোল্ট, তার এবং তার মাঝখানে ভোল্টেজ কত তৈরি হইতেছে? ভোল্টেজ ডিফারেন্স কত তৈরি হইতেছে? 5 তৈরি হইতেছে না? তো অনেকটা এটা কী হইতেছে, অনেকটা রোধের মতো বিহেভ করে। এই যে এন টাইপ যে লাইটলি ডোপটেড ম্যাটেরিয়ালটা আছে, এই লাইটলি ডোপটেড ম্যাটেরিয়ালটা অনেকটা রোধের মতো বিহেভ করে। আপনারা এটারে অনেকটা ইন্টারনাল রোধের সাপেক্ষে এটারে আপনি রিপ্লেস করতে পারেন। কারণ দেখেন, এখন পি এর মধ্যে কম পরিমাণ ভোল্টেজ আর এন এর মধ্যে বেশি পরিমাণ ভোল্টেজ, তার মানে পি এবং এন এর মাঝে কী পরিমাণ বায়াস আছে? রিভার্স বায়াস আছে। আমরা আগে কী ধরতাম, এই পজিটিভটা যদি পি এর সাথে দিই, নেগেটিভটা যদি এন এর সাথে দিই, তাহলে কি ফরওয়ার্ড বায়াস ধরতাম, তাই না? তো এটা যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি যে বেশি পরিমাণ ভোল্টেজটা পি এর সাথে দিলাম আর কম পরিমাণ ভোল্টেজটা এন এর সাথে দিলাম, তাহলে হচ্ছে এটা কী বায়াস? এটা হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস। এখন যদি উল্টা জিনিসটা হয়, বেশি পরিমাণ ভোল্টেজটা এন এর সাথে আর কম পরিমাণ ভোল্টেজটা পি এর সাথে, তাহলে এটা কীভাবে বলতে, আমি রিভার্স বায়াস বলতে পারি। ঠিক এই জায়গায়ও সেম ঘটনাটাই ঘটতেছে। 5 ভোল্ট আর এদিকে হচ্ছে 0 ভোল্ট। হ্যাঁ, তো 5 ভোল্ট আর এদিকে যদি 0 ভোল্টেজ হয়, তার মানে এই পি এবং এই এন টাইপ পুরো ম্যাটেরিয়ালটার মধ্যে, এই যে পুরো যে এন টাইপ ম্যাটেরিয়ালটা আছে, এই এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে কী তৈরি হইতেছে? এর এবং এর মাঝে রিভার্স বায়াস তৈরি হইতেছে। তো এখন পিটা আপনি দেখেন, পিটা হচ্ছে বেজ 2 টার্মিনালের খুব কাছাকাছি আছে, একটু উপরের দিকে আছে। তার মানে এর এবং এর মাঝে কী হবে? রেজিস্ট্যান্সের মানটা কম হবে, কারণ তার এবং তার মাঝে ডিস্টেন্সটা কম। পি এবং বেজ 2 এর মধ্যে, তার মানে এনকার রেজিস্ট্যান্সটা হইছে ডিসটেন্সের উপর নির্ভর করতেছে। এই ডিস্টেন্সটা যেহেতু কম, তার মানে এই জায়গায় রোধের মান কম, কিন্তু এই পি এবং এর মাঝে ডিস্টেন্সটা অনেক বেশি। এই কারণে কী হইতেছে, তার এবং তার মাঝখানে রেজিস্ট্যান্সের মানটা বেশি হইতেছে। তো রেজিস্ট্যান্সের মান বেশি হওয়া মানে কি? এই জায়গায় ভোল্টেজের পরিমাণটা বেশি হওয়া, তাই না? এখন আমি
একটাবার এটা চিন্তা করেন, হ্যাঁ, আর এই জায়গায় ভোল্টেজের পরিমাণটা বেশি হইতেছে, তাই তখন তাহলে এখন ব্যাপারটা খেয়াল করেন, যখন ইমিটারে কোনো ভোল্টেজ দিতেছি না, তখন সাপ্লাই ভোল্টেজের কারণে এই পি এবং এন যে ইউনি জাংশনটা হচ্ছে সেটা অনেকটা কি রোদের মতো বিহেভ করতেছে, যেটার ইমিটার এবং বেস টুয়ের যে ভোল্টেজটা, মানে এর এবং এর একপাশে যে ভোল্টেজটা, এই ভোল্টেজের তুলনায় ইমিটার এবং বেস ওয়ানের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা একটু বেশি। কারণটা কি? কারণ বেশি পরিমাণ রোধ আছে, কম পরিমাণ রোধ আছে। হ্যাঁ, তার মানে ই বেস ই ভি ওয়ানের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা বেশি কার থেকে? ই ভি টু এর থেকে বেশি। তো যদি এদিকে ভোল্টেজ বেশি হয়, এখন খেয়াল করেন এটার কাহিনী গেল, এখন হচ্ছে আপনার ভোল্টেজ অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, ভোল্টেজ যদি অ্যাপ্লাই করেন তাহলে ঘটনাটা কী হইতেছে? যখন আপনার ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, সামথিং কিছু পরিমাণ পজিটিভ ভোল্টেজ কার মধ্যে দিতেছেন? এর মধ্যে দিতেছেন, এর মধ্যে দিতেছেন। এখন খেয়াল করেন ব্যাপারটা, পি এবং ভি টু এটাও ফরওয়ার্ড বায়াস আছে, এটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তার মানে কি পুরোটা হচ্ছে কি বায়াস আছে? ফরওয়ার্ড বায়াস আছে, সরি রিভার্স বায়াস আছে, রিভার্স বায়াসে আছে। কারণ এদিকে বেশি ভোল্টেজ দিচ্ছি, এন এর মধ্যে বেশি ভোল্টেজ দিচ্ছি, আর পি এর মধ্যে কম ভোল্টেজ দিচ্ছি, সেখানে রিভার্স বায়াস আছে। কারণ হচ্ছে ইয়াটা হচ্ছে হাইলি ডোপড। হ্যাঁ, রিভার্স বায়াস আছে। তো এখন এদিকেও তার মানে রিভার্স বায়াস আছে। রিভার্স বায়াস থাকা মানে কি এই জায়গায় একটা ডিপ্লেশন রিজন তৈরি হয়। হ্যাঁ, ডিপ্রেশনে যেহেতু এইদিকে ভোল্টেজ বেশি, আপনি যদি এফইটি এর ক্ষেত্রে চিন্তা করতেন, এফইটির ইকুইভ্যালেন্ট সার্কিটটা উপরের দিকে রোধের মান বেশি ছিল। এই কারণেই এই যে আপনার যে পিঞ্চ অফ ভোল্টেজটা পাইছেন, এই কার্ভটা একটু উপরের দিকে ছিল, ডিপ্রেশন রিজনের চেহারাটা একটু উপরের দিকে ছিল, এবং এইদিকে ভোল্টেজ ড্রপটা বেশি ছিল। এই কারণে এই ডিপ্রেশন রিজনের মানটা রিভার্স বায়াসের ক্ষেত্রে, রিভার্স বায়াস যখন ছিল তখন এই জায়গায় ডিপ্রেশন রিজনের পরিমাণটা বেশি ছিল উপরের দিকে। এই জায়গায় চিন্তা করেন রিভার্স ভোল্টেজটা, এই যে আমি কইতেছি ভি ওয়ান যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আসলে কী ভোল্টেজ? রিভার্স ভোল্টেজ, রিভার্স বায়াসের ভোল্টেজ। তার মানে এদিকে যেহেতু রিভার্স বায়াসের ভোল্টেজ, যখন আমি অল্প কারেন্ট দিব ওই এটার মধ্যে কখনো কারেন্ট দেই নাই, আমি অল্প ভোল্টেজ দিব, কারেন্ট দেই নাই, কখনো কারেন্ট দেই নাই, আমি এইটাই দিতেছি। আচ্ছা, এই দেওয়ার কারণে এতটুকু ভোল্টেজটা যে ভি ওয়ান, আর এতটুকু ভোল্টেজটা ধরেন হচ্ছে ভি টু। বিটু, তো ভি ওয়ানের ভোল্টেজটা বেশি কার থেকে? বিটু এর থেকে। যেহেতু ভোল্টেজ বেশি, এই ভোল্টেজটা কী ভোল্টেজ? রিভার্স ভোল্টেজ। আচ্ছা, এই ভোল্টেজটা রিভার্স ভোল্টেজ। কারণটা কি? পি এবং এন এর মাঝে কী ভোল্টেজ আছে? কী বায়াস আছে? রিভার্স বায়াস আছে। 5 ভোল্ট দিচ্ছে, এই জায়গায় 5 আর এই জায়গায় 0, আচ্ছা, তাই না? রিভার্স ভোল্টেজ তৈরি হইল। তো এখন রিভার্স ভোল্টেজ যদি তৈরি হয় বা রিভার্স বায়াসের কারণে, তার মানে এই জায়গায় আপনার একটা ডিপ্রেশন রিজনটা তৈরি হবে। কারণ ডিপ্রেশন রিজনটা কীরকম তৈরি হবে? এটা অনেকটাই এরকম নিচের দিকে একটু ইয়াটা রিজনটা বেশি, এর দিকে একটু ইয়াটা বেশি, ডিপ্রেশন এরিয়াটা একটু বেশি। হ্যাঁ, এখন খেয়াল করেন আপনি এসে কিছু পরিমাণ ভোল্টেজ দিচ্ছেন, কিছু পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, কিন্তু তখনও কী হইতেছে না? ফরওয়ার্ড বায়াসে পরিণত হইতেছে না। মানে ভোল্টেজ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না এই ভিই এর ভোল্টেজটা, ইমিটারের ভোল্টেজটা ভি ওয়ানের সমান হবে। এই ভোল্টেজটা যখন রিভার্স বায়াসের ভোল্টেজের সমান না হবে, ততক্ষণ পর্যন্ত এই যন্ত্র অন হবে না। কারণ রিভার্স বায়াসের জন্য বেশি বায়াস আপনাকে কাট দিতে হবে, আগে দিতে হবে, তাইলে সে কি পরিণত হবে? ফরওয়ার্ড বায়াসে পরিণত হবে, তাই না? তার মানে এই ইমিটারের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা অবশ্যই ভি ওয়ানের থেকে কী হইতে হবে? বেশি হইতে হবে, বেশি হইতে হবে, তাইলে আপনি ফরওয়ার্ড বায়াস পাইতেছেন। এই হচ্ছে কাহিনী। এখন হচ্ছে আপনার গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন নিয়ে আসছে। আপনার যদি এই ইউজিটিটারে আপনার একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে বানাইতে হয়, তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? এই যে একটা জাংশন, এই জাংশনটারে হচ্ছে এই ডায়োড দ্বারা, এই ডায়োড দ্বারা, আর হচ্ছে এই যে ভ্যারিয়েবল যে রেজিস্ট্যান্সটা আমি চিন্তা করছিলাম, উপরের রেজিস্ট্যান্স হচ্ছে RB2 আর নিচের রেজিস্ট্যান্স হচ্ছে RB1 দ্বারা কি লিখতে? RB1 বড়, RB1টা বড়। আর এই যে সাপ্লাই ভোল্টেজটা আজকে আমি এই জায়গায় দিয়েছিলাম, এদিকের পোর্টটা ছিল V2 ছিল, আর এদিকের পোর্টটা হচ্ছে V1 ছিল। আচ্ছা, আর এদিকের পোর্টটা হচ্ছে কি ইমিটার ছিল। এখন হচ্ছে আপনি যদি গ্রাফের মধ্যে আসেন, গ্রাফটা অনেকটা ইন্ট্রিনসিক রেশিওটা, এটা আসতেছে স্ট্যান্ড অফ রেশিওটা, হ্যাঁ, স্ট্যান্ড অফ রেশিও এটা অনেকটা এরকম পাবে গ্রাফটা। ইমিটার ভোল্টেজ আর ইমিটার কারেন্ট,
হ্যাঁ, এই দুইটা জিনিসের যদি আপনি গ্রাফ নেন তাহলে অনেকটা এরকম পাবেন। এখন কথা হচ্ছে দেখেন, আমি যে কইতেছিলাম রিভার্স বায়াসের কারণে কোনো কারেন্টের ফ্লো এই জায়গায় পাইতেছিলাম না, আসলে কিছু পরিমাণ কারেন্ট পাইতেছিলাম। কারণটা কি, এই জায়গায় মাইনরিটি যে চার্জ ক্যারিয়ার আছে, কে আছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, পি এর মধ্যে ইলেকট্রন আছে, আর এন এর মধ্যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কী আছে, হোল আছে। তাদের একটু আদান প্রদান ঘটতেছিল, এই কারণে কিছু পরিমাণ লিকেজ কারেন্ট পাইতেছিল। সেই লিকেজ কারেন্টের মানটাই হচ্ছে এই যে এটা, সেই লিকেজ কারেন্টের মান হচ্ছে আমার এই এতটুকু, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি এই যে যতক্ষণ পর্যন্ত VE এর মান V1 এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড বায়াস পরিণত হইতেছে না। তার মানে দেখেন আপনার এই এতটুকু পর্যন্ত সে কি রিভার্স বায়াস থাকতেছে, মানে কাট অফ হয়ে জন্য থাকতেছে এই এতটুকু রিজন। এই এতটুকু যে রিজনটা আছে এইখান থেকে ধরে এতটুকু পর্যন্ত যে রিজনটা আছে, এতটুকু যে রিজনটা আছে এই রিজনটাকে আমরা কী বলতেছি, কাট অফ রিজন বলতেছি। কিন্তু যখন আপনি ইমিটারের ভোল্টেজটা এই যে ইমিটারের ভোল্টেজটা V1 এর থেকে বেশি দিবেন, তার মানে কি, আর এবং তার মাঝখানে ই এবং V1 এর মাঝখানে ফরওয়ার্ড বায়াস তৈরি হইতেছে না। আর ফরওয়ার্ড বায়াস তৈরি হওয়া মানে কি, ই এবং বি এর মাঝে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা খুবই কমে যাওয়া না। তার মানে কি, প্রথমে অনেক রেজিস্ট্যান্সের মান বেশি ছিল, এখন এই রেজিস্ট্যান্সের মান কমে গেছে। এই কারণেই হচ্ছে এই নেগেটিভ রেজিস্ট্যান্স ইয়েটা, প্রথমে রেজিস্ট্যান্স অনেক বেশি, মানে ই এবং আই এর রেশিওটাই হচ্ছে তো আর, সরি ভি এবং আই এর রেশিওটাই হচ্ছে আর, তাই না। তারপর প্রথমে একটু বেশি, তারপরে কি রোদের মানটা একটু কম, বুঝছেন কাহিনিটা। যখন ফরওয়ার্ডে পরিণত হয়েছে তখন রোদের মানটা নেগেটিভ রেজিস্ট্যান্স রেশিওতে চলে গেছে, নেগেটিভ হওয়া শুরু করছে, কারণ কি কম রেজিস্ট্যান্সের মানটা কম হয়ে গেছে। আর একটা সময় এসে এর থেকে কম আর রোধ হইতে পারে না, বা এর থেকে কম আর ভোল্টেজ আমি পাইতে পারি না। মিনিমাম এতটুকু ভোল্টেজ আমার লাগবে বা এতটুকু রেজিস্ট্যান্স আমার এই জায়গায় হইতেই হবে, তাই না। এই যে এই জায়গায় আমরা চিন্তা করেন, আপনি ভোল্টেজ বাড়াইতেছেন, রোদ কমতেছে, কিন্তু একটা নির্দিষ্ট একটা ভ্যালু আছে যে এর থেকে কম আর রোদের মান কমবে না, বুঝতে পারছেন ব্যাপারটা। ওই 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 রোদের মানটাই হচ্ছে যে এই পয়েন্টটা, যে এই নামটা আমি দিয়েছি ভ্যালি পয়েন্ট। এর থেকে বেশি আর রোদের মান কমবে না, যে জায়গায় ফ্ল্যাট হয়ে যাবেন। ভ্যালি রোদের মান কমবে বলতে R1 এর রোদের মান না, এই যে RB1 এর রোদের মান এর থেকে কমবে না, এর থেকে আর কমবে না। এই ভ্যালি পয়েন্টটা বলতে, ভ্যালি পয়েন্ট কেন দিচ্ছে, দুইটা পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা থাকে, ওই সমতল জায়গাটাকে বলা হচ্ছে ভ্যালি পয়েন্ট। ওই সমতল জায়গাটাকে ভ্যালি পয়েন্ট বলতেছে। এর থেকে আর কমবে না। আচ্ছা, এরপরে তাহলে কী হইতেছে, এরপরে যতই আপনি ভোল্টেজ বাড়ান না কেন, রোদের মান আর কি কমতেছে না, স্যাচুরেটেড হয়ে গেছে। তো এরপরে যে রিজনটা আছে, এই রিজনটাকে আমি কী বলতেছি, স্যাচুরেটেড রিজন। এই রিজনটাকে আমি কী বলতেছি, স্যাচুরেটেড রিজন। আর হচ্ছে এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যে টাস্ক, সেই টাস্কটা হচ্ছে আপনি যদি ইমিটারের সাথে টি এর একটা করেন, এখন হচ্ছে আমাদের রিল্যাক্সেশন অসিলেটর নিয়ে আপনার পড়তে হবে। তো এর আগে আরেকটা টপিক বাদ দিয়েছি, এটা হচ্ছে স্ট্যান্ড অফ রেশিও। স্ট্যান্ড অফ রেশিওটা হচ্ছে RB1, এটাকে ডিফাইন করা হয় এইভাবে, RB1 বাই দুইটা রোদের যোগফল বাই এর মধ্যে দিয়ে কী পরিমাণ ভোল্টেজ যাইতেছে, তো V1 না, আর এটা হচ্ছে ধরেন V2। টোটাল ভোল্টেজের কী পরিমাণ ভোল্টেজ V1 এর ভিতর দিয়ে যাইতেছে, স্ট্যান্ড অফ রেশিও। এটা হচ্ছে স্ট্যান্ড অফ রেশিও। বা এটাকে আরেকভাবে এইভাবে, মানে এটাকে যদি আপনি আই দ্বারা ডিনোট, মানে আই দ্বারা গুণ করেন, তাহলে অনেকটা এরকম পাবেন, আই কাটা যাবে, বাকি শুধু খালি এ থাকবে, কারণ এর আর এর ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্টে যাইতেছে। আপনার এই স্ট্যান্ড অফ রেশিওটারে আরেকটাভাবে লেখে, এই V1টারে, এই যে V1টারে, যেহেতু V1টা VE এর সমান হইতে হবে ফরওয়ার্ড বায়াসের জন্য, এটাকে VE বাই VBO বলা হয়, এইভাবে ডিনোট করা হয়। এটা আপনি ধরে নেন, এটা আমাদের জানার এত না, স্ট্যান্ড অফ রেশিওটা কি, জাস্ট খালি আমি এতটুকু জানতে পারলেই আর কি হইল। এখন আমাদের এই এক্সপেরিমেন্টের যে এক্সপেরিমেন্টের মধ্যে আসেন, আমার ইউজিটি ব্যবহার করে একটা রিল্যাক্সেশন অসিলেটর বানাইতে হবে। রিল্যাক্সেশন অসিলেটরটা কি, রিল্যাক্সেশন অসিলেটরটা হচ্ছে এরকম একটা অসিলেটর, মানে
যেটা অনেকটা পিরিয়ডিক কিন্তু নন সাইনোসয়েডাল। রিল্যাক্সেশন অসিলেটরটা হচ্ছে এরকম একটা অসিলেটর যেটা অনেকটা নন সাইনোসয়েডাল ওয়েভ এবং পিরিয়ডিক। যেমন শর্ট আউট, আপনি যদি শর্ট আউট চিন্তা করেন, আপনি একটা যদি শর্ট আউট চিন্তা করেন, হ্যাঁ, পিরিয়ডগুলো সমান কিন্তু সাইনোসয়েডাল না। সাইনোসয়েডাল এরকম একটা জিনিসকে হচ্ছে রিল্যাক্সেশন অসিলেটর বলা হয়। এখন আপনার ইউজিডিটা ব্যবহার করে সেই রিল্যাক্সেশন অসিলেটরটা বানাইতে হবে। তা আপনি যে বানাবেন তাহলে দেখেন ব্যাপারটা কী হবে। হ্যাঁ, আপনি এই জায়গায় যে ইমিটারের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটার জায়গায় আমি সে ভিসিসি দিলাম, একটা ক্যাপাসিটর লাগাই দিলাম, আর এই জায়গায় একটা রোধ লাগাই দিলাম, তার ইমিটার এবং বেস 2 এর মাঝে একটা রোধ লাগাই দিলাম, আর ইমিটার এবং বেস 1 এর মাঝে একটা কী লাগাই দিলাম, ক্যাপাসিটর লাগাই দিলাম। তাহলে সে রিল্যাক্সেশন অসিলেটর মতো কাজ করবে। এবং এটার যে ক্যালকুলেশনটা, এটা কেমনে কাজ করবে, এটা ক্যালকুলেশনটা আমাদের এই জায়গায় ইম্পর্টেন্ট না। এই জায়গায় ইম্পর্টেন্টটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা, হ্যাঁ, আমার এই কোর্সের জন্য। তো এই জায়গায় আমি যদি একটা জিনিস খেয়াল করি, চার্জিং এবং ডিসচার্জিং, যেহেতু ক্যাপাসিটর আছে, চার্জিং এবং ডিসচার্জিংয়ের একটা সিচুয়েশন আসবে। হ্যাঁ, ভিসিসি এর মানটা এটা ভি মিটার, মানে ভি মিটারের ভোল্টেজটা, তাই না? এদিকে যদি আমি ইমিটার দিই এবং টাইমের সাথে সাথে দেখি, তাহলে ফিগারটা অনেকটাই যে চার্জিং ডিসচার্জিং এরকম হওয়ার কথা। কিন্তু আমি এই জায়গায় কি দেখতেছি, এই জায়গায় দেখতেছি যে এই কোশনটা এরকম হইতেছে, আবার এরকম হইতেছে, এরকম হইতেছে। মানে ডিসচার্জিংয়ের কার্ডটা আমি পাইতেছি না। ডিসচার্জিং যে হওয়ার কথা, ডিসচার্জিংটা হইতেছে না, বা ডিসচার্জিংয়ের যে পরিমাণটা সেটা খুব অল্প সময়ের জন্য হইতেছে। এটা কেন ডিসচার্জিংটা কেন অল্প সময়ের জন্য হইতেছে, সেটার ব্যাখ্যাটা হচ্ছে এই জায়গায় দিতেছি। এখন দেখেন চার্জিংয়ের যে ইকুয়েশন সেটা হচ্ছে অনেকটা এরকম। স্যারে আমাদের বলছিল চার্জিংয়ের ইকুয়েশনটা কীরকম, তো চার্জিংয়ের ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম, আর ডিসচার্জিংয়ের ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম। তো এখন যদি আপনি এই লাইনটার পরে আর কি এই লাইনটা লেখেন, ভিসিসি বাই ভিডি, এটা e⁻t/RC এর সমান। এখন আপনি দেন এই ভোল্টেজটা কিছু পরিমাণ এদিকে এসে ফল ডাউন হয়ে ভিসিসি এর মধ্যে আসছে, তার মানে ভিভি এর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা অবশ্যই ভিসিসির থেকে বেশি, তাই না? হ্যাঁ। তো যদি বেশি হয় তার মানে এই যে রেশিওটার মান কত, একের থেকে কম। এই জিনিসটারে আমি কী ধরছিলাম, এটা ধরছিলাম না, ভিসিসি বাই ভিভিটারে তো আমি এটা ধরছিলাম, তাই না? তাহলে ওই পক্ষে যদি আমি লন নেই, তাহলে লন এন বা লন ইটা বাই -t/RC পাইতেছি। এখন টি সমান -RC লন এন, হ্যাঁ, লন ইটা। এখন ইটার মান যদি আপনার একের চেয়ে কম হয়, ইটার মান যদি একের চেয়ে কম হয়, ধরেন ইটার মানটা হচ্ছে 0.1 হওয়া মানে এটা কি 10⁻⁻1। তাহলে এই 10⁻⁻1টা যদি -RC এর সাথে গুণ দেন, তাহলে RC হবে না, শুধু টি এর মানটা RC হবে না। কারণ আর এর যে মানটা এই জায়গায় আপনার যদি এর মধ্যে দেখেন, বই যেটা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 100 কিলো ওহম দেওয়া আছে, আর সি এর মানটা দেওয়া আছে 0.022 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখন যদি আপনি এটা গুণ দেন, এই জায়গাটার মধ্যে এসে গুণ দেন, হ্যাঁ, আর এর মান যদি আপনি 100 কিলো ওহম আর সি এর মান হচ্ছে 0.022 মাইক্রোফ্যারাড আপনি গুণ দেন, তাহলে 0.022 সেকেন্ড আপনি পাইতেছেন, ওই ইনক্লুডিং হচ্ছে ওই যে 10⁻⁻1। বুঝতে পারছেন? একের চেয়ে যদি কম হয় তাহলে লনের মানটা অবশ্যই কত হবে, একের চেয়ে কম হবে। যদি লন 10 এর মান কত 1, লনের ভিতরে যদি আপনি 9 দেন, তাহলে এই মানটা একের চেয়ে অবশ্যই কম আসবে, <1 আসবে। এখন যদি লনের ভিতরে আপনি 0.something দেন, 0.02 দেন বা 0.1ও দেন, তাহলে সেই মানটা তো অবশ্যই একের চেয়ে কম আসবে, তাই না? কারণ একের চেয়ে কম একটা জিনিসকে যদি আপনি এর সাথে গুণ দেন 0.022, তাহলে এই জিনিসটা আরও বেশি ছোটো হয়ে গেল কেন? একের চেয়ে যদি কম হয় এই মানটা আরও বেশি ছোটো হয়ে গেল কেন? তখন আমি একটা চিন্তা করেন 0.022 সেকেন্ড, এটা কত অল্প না?
ডিসচার্জিংটা কত অল্প সময়ের জন্য হইতেছে না। তো এই জন্যই হচ্ছে আমি এই কার্ভের মধ্যে ডিসচার্জিং এরিয়াটা পাই। এই পর্যন্তই আর আছে কি? আপনার এই স্ট্যান্ড অফ রেশিওটারে আরেকটা ভাবে লেখে, এই ভিউ আন্ডারে, এই যে ভিউ আন্ডারে, যেহেতু ভিউ আন্ডার ভিই এর সমান হইতে হবে ফরওয়ার্ড বাইসের জন্য, এটাকে ভিই বাই ভি বিও বলা হয়, এইভাবে ডিনোট করা হয়। এটা আপনি ধরে নেন, এটা আমাদের জানার এত ইয়ে না, স্ট্যান্ড অফ রেশিওটা কি, জাস্ট খালি আমি এতটুকু জানতে পারলেই আর কি হইল। এখন আমাদের এই এক্সপেরিমেন্টের যে ইয়েটা, এই এক্সপেরিমেন্টের ইয়েটার মধ্যে আসেন, আমার ইউজিটি ব্যবহার করে একটা রিল্যাক্সেশন অসিলেটর বানাইতে হবে। রিল্যাক্সেশন অসিলেটরটা কি? রিল্যাক্সেশন অসিলেটরটা হচ্ছে এরকম একটা অসিলেটর যেটা অনেকটা পিরিয়ডিক কিন্তু নন সাইনোসয়েডাল। রিল্যাক্সেশন অসিলেটরটা হচ্ছে এরকম একটা অসিলেটর যেটা অনেকটা নন সাইনোসয়েডাল ওয়েভ এবং পিরিয়ডিক। যেমন শর্ট আউট, আপনি যদি শর্ট আউট চিন্তা করেন, আপনি একটা যদি শর্ট আউট চিন্তা করেন, হ্যাঁ, পিরিয়ডগুলো সমান কিন্তু সাইনোসোডাল না। সাইনোসয়েডাল এরকম একটা জিনিস কেসে রিল্যাক্সেশন অসিলেটর বলা হয়। এখন আপনার ইউজিটা ব্যবহার করে সেই রিল্যাক্সেশন অসিলেটরটা বানাইতে হবে। তা আপনি যে বানাবেন তাহলে দেখেন ব্যাপারটা কী হবে। হ্যাঁ, আপনি এই জায়গায় যে ইমিটারের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটার জায়গায় আমি সে ভিসিসি দিলাম, একটা ক্যাপাসিটর লাগাই দিলাম, আর এই জায়গায় একটা রোধ লাগাই দিলাম, তার ইমিটার এবং বেস 2 এর মাঝে একটা রোধ লাগাই দিলাম, আর ইমিটার এবং বেস 1 এর মাঝে একটা কী লাগাই দিলাম, ক্যাপাসিটর লাগাই দিলাম। তাহলে সে রিল্যাক্সেশন অসিলেটরের মতো কাজ করবে। এবং এটার যে ক্যালকুলেশনটা, এটা কেমনে কাজ করবে, এটা ক্যালকুলেশনটা আমাদের এই জায়গায় ইম্পর্টেন্ট না। এই জায়গায় ইম্পর্টেন্টটা হচ্ছে আমার গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা, হ্যাঁ, আমার এই কোর্সের জন্য। তো এই জায়গায় আমি যদি একটা জিনিস খেয়াল করি, চার্জিং এবং ডিসচার্জিং, যেহেতু ক্যাপাসিটর আছে, চার্জিং এবং ডিসচার্জিংয়ের একটা সিচুয়েশন আসবে। হ্যাঁ, ভিসিসি এর মানটা এটা ভি মিটার, মানে ভি মিটারের ভোল্টেজটা, তাই না? এদিকে যদি আমি ইমিটার দিই এবং টাইমের সাথে সাথে দেখি, তাহলে ফিগারটা অনেকটাই যে চার্জিং ডিসচার্জিং এরকম হওয়ার কথা। কিন্তু আমি এই জায়গায় কি দেখতেছি, এই জায়গায় দেখতেছি যে এই ইকুয়েশনটা এরকম হইতেছে, আবার এরকম হইতেছে, এরকম হইতেছে, মানে ডিসচার্জিংয়ের কার্ডটা আমি পাইতেছি না। ডিসচার্জিং যে হওয়ার কথা, ডিসচার্জিংটা হইতেছে না, বা ডিসচার্জিংয়ের যে পরিমাণটা সেটা খুব অল্প সময়ের জন্য হইতেছে। এটা কেন, ডিসচার্জিংটা কেন অল্প সময়ের জন্য হইতেছে, সেটার ব্যাখ্যাটা হচ্ছে এই জায়গায় দিতেছি। এখন দেখেন, চার্জিংয়ের যে ইকুয়েশন সেটা হচ্ছে অনেকটা এরকম। স্যার আমাদের বলছিল চার্জিংয়ের ইকুয়েশনটা কীরকম, তো চার্জিংয়ের ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম, আর ডিসচার্জিংয়ের ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম। তো এখন যদি আপনি এই লাইনটার পরে আর কি এই লাইনটা লেখেন, ভিসিসি বাই ভিবি, এটা e⁻t/RC এর সমান। এখন আপনি দেন এই ভোল্টেজটা কিছু পরিমাণ এদিকে এসে ফল ডাউন হয়ে ভিসিসি এর মধ্যে আসছে, তার মানে ভিবি এর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা অবশ্যই ভিসিসির থেকে বেশি, তাই না? হ্যাঁ। তো যদি বেশি হয়, তার মানে এই যে রেশিওটার মান কত, একের থেকে কম। এই জিনিসটারে আমি কী ধরছিলাম, এটা ধরছিলাম না, ভিসিসি বাই ভিবিটারে তো আমি এটা ধরছিলাম, তাই না? তাহলে ওইভাবে যদি আমি লন নেই, তাহলে লন এন বা লন ইটা বাই -t/RC বাইতেছি, এখন টি সমস্যা -RC লন এন, হ্যাঁ, লন ইটা। এখন ইটার মান যদি আপনার একের চেয়ে কম হয়, ইটার মান যদি একের চেয়ে কম হয়, ধরেন ইটার মানটা হচ্ছে 0.1 হওয়া মানে এটা কি, 10⁻⁻1। তাহলে এই 10⁻⁻1টা যদি -RC এর সাথে গুণ দেন, তাহলে RC হবে না, শুধু টি এর মানটা RC হবে না। কারণ আর এর যে মানটা এই জায়গায় আপনার যদি এর মধ্যে দেখেন, বই যেটা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 100 কিলো ওহম দেওয়া আছে, আর সি এর মানটা দেওয়া আছে 0.022 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখন যদি আপনি এটা গুণ দেন, এই জায়গাটার মধ্যে এসে গুণ দেন,
হ্যাঁ, আর এর মান যদি আমরা 100 কিলো ওহম আর সি এর মান হচ্ছে 0.022 মাইক্রোফ্যারাড আপনি গুণ দেন, তাহলে 0.022 সেকেন্ড আপনি পাইতেছেন, আর ওই ইনক্লুডিং হচ্ছে ওই যে 10⁻⁻1। বুঝতে পারছেন? মানে একের চেয়ে যদি কম হয় তাহলে লনের মানটা অবশ্যই কত হবে, একের চেয়ে কম হবে। যদি লন 10 এর মান কত 1, লনের ভিতরে যদি আপনি 9 দেন তাহলে এই মানটা একের চেয়ে অবশ্যই কম আসবে, লেস দেন 1 আসবে। এখন যদি লনের ভিতরে আপনি 0.something দেন, 0.02 দেন বা 0.1ও দেন, তাহলে সেই মানটা তো অবশ্যই একের চেয়ে কম আসবে, তাই না? কারণ একের চেয়ে কম একটা জিনিসকে যদি আপনি এর সাথে গুণ দেন 0.022, তাহলে এই জিনিসটা আরও বেশি ছোটো হয়ে গেল কেন? একের চেয়ে যদি কম হয় এই মানটা আরও বেশি ছোটো হয়ে গেল কেন? তখন আমি একটা চিন্তা করেন 0.022 সেকেন্ড, এটা কত অল্প না? ডিসচার্জিংটা কত অল্প সময়ের জন্য হতেছে না? তো এই জন্যই হচ্ছে আমি এই কার্ভের মধ্যে ডিসচার্জের এরিয়াটা পাই। এই পর্যন্তই, আর আছে কি?